হ্যালো 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 সকল টপাস বাংলার ক্লাস 11th স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে আগের পাঠটা করেছিলাম সেটা হচ্ছে জি এর বিভিন্ন মান, জি এর মান কিসের উপর নির্ভর করে, উচ্চতার সাথে, গভীরতার সাথে এবং আহ্নিক গতির সাথে এবং যে পৃথিবী উপগোলাকার হয় তার সাথে কিভাবে কিভাবে জি এর যে পরিবর্তন সেটা আমরা কিন্তু দেখে নিয়েছিলাম। তো এই যে তিনটে ডেরিভেশন আছে, এই তিনটে ডেরিভেশন উপগোলাকারটা বাদ দিয়ে বাকি যে তিনটে ডেরিভেশন আছে এই তিনটে ডেরিভেশন কিন্তু তুমি একবার প্র্যাকটিস করে নেবে, দেখবে, তারপর তোমার মনে থেকে যাবে। ঠিক, আজকে যে পাঠটা করব সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব এবং কোনো বস্তুর স্থিতিশক্তি। আমরা যে স্থিতিশক্তি আর গতিশক্তি পড়ি তার থেকে আমরা মহাকর্ষীয় বিভব পড়ব এবং তার জন্য কোনো বস্তু যে কোনো সংস্থার স্থিতিশক্তি আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আজকে আমরা পড়ব। সো দেরি না করে শুরু করা যাক। সো মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব কি? কোনো একটা বস্তুকে আমি দেখলাম যে কোনো একটা বস্তু আছে, সেই বস্তু তার চারিদিকে মহাকর্ষীয় ক্ষেত্র ফেলে রাখে, ছড়িয়ে রাখে, এমন একটা শক্তি, এমন একটি প্রভাব, যেই প্রভাবের কারণে এ অন্য কোনো বস্তুকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে। তাহলে তুমি বললে স্যার তাহলে আকর্ষণ করছে, আমি কোনো এই যে পেন, এই পেনকে কি করছে, পৃথিবী আকর্ষণ করছে। আমি যদি এই পেনকে ওপরের দিকে তুলি তাহলে আমাকে কি করতে হবে, কার্য করতে হবে। অবশ্যই আমি কি করছি, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বিরুদ্ধে কিন্তু একে নিয়ে যেতে চাইছি, তার মানে আমাকে অবশ্যই কার্য করতে হবে, কারণ পৃথিবীর নিচের দিকে টানছে, তো আমাকে কার্য করতে হবে। ধরে নাও একটা কোনো বস্তু আছে, একটা কোনো বস্তু, ছোট বস্তু এম, সেই কিন্তু মহাকর্ষীয়, এই যে বড় এম আছে এর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে। তাহলে আমি এই ছোট ভরটাকে যদি এদিক ওদিক সরাতে চাই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, তাহলে কিন্তু যে সরাচ্ছে তাকে কিন্তু কোনো কার্য করতে হবে। কেন করতে হবে? কারণ এ অলরেডি একটা বল প্রয়োগ করে রেখেছে, এবার আমি সেই বলের বিরুদ্ধে কার্য করে আমি এদিক ওদিক সরাতে পারবো, না হলে সরাতে পারবো না, কারণ প্রথম থেকেই বল লাগছে। ঠিক, তো যে কোনো ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে যদি আমাকে সরাতে হয়, সে মহাকর্ষীয় ক্ষেত্র হতে পারে, চৌম্বক ক্ষেত্র হতে পারে বা তড়িৎ ক্ষেত্র হতে পারে। ঠিক আছে, তো আমরা মহাকর্ষীয় পড়ছি, তো মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে যদি আমি সরাতে, উঁচুতে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাই, তাহলে বহিস্থ এজেন্টকে কার্য করতে হবে। তো সেই আবার একই ব্যাপার যে আমি বহিস্থ এজেন্টকে কার্য করতে হবে, একক ভরের জন্য কত কার্য হয় সেটা বের করে নিই। কোনো একক ভর আছে, সেই একক ভরকে আমি কি করছি, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছি। সো সেই একক ভরের যদি কার্য আমি বের করে নিতে পারি, তাহলে এম ভরের কার্য, এম ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি এদিক ওদিক নিয়ে যেতে হয়, স্থানান্তরিত করতে হয়, তখন আমরা এম দিয়ে গুণ করে দেব। তো সেই এককের সেই যে ভরটা হচ্ছে এই একক ভর 1 কেজি। তাহলে ডেফিনেশনটা কি হবে দেখো, মহাকর্ষীয় বিভব, আমরা কোনো বস্তুকে, কোনো একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে কোনো নির্দিষ্ট আর দূরত্বে আনতে বহিস্থ এজেন্টকে যে কার্য করতে হবে সেই কার্য কি হবে, মহাকর্ষীয় বিভব হবে। কোনো একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে, একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে নির্দিষ্ট কোনো আর বিন্দুতে আনতে যে কার্য করতে হবে সেই কার্য হচ্ছে মহাকর্ষীয় বিভব হবে। ঠিক, এবার তুমি বলবে স্যার এই এমটা যদি না থাকতো তাহলে কি আমাকে কার্য করতে হতো? এই এম যদি না থাকতো মহাকর্ষীয় ক্ষেত্র থাকতো না, মহাকর্ষীয় ক্ষেত্র না থাকলে কার্য করতে হতো না। তার মানে এটাই, কোনো একটা বস্তুর জন্য কোনোদিন তুমি মহাকর্ষীয় বিভব বানাতে পারো না, মহাকর্ষীয় বিভব আসবে না। একটাই বস্তু আছে, এখানে একটাই বস্তু এসে বসে আছে। ঠিক, সো আমি এই অসীম দূরত্ব থেকে এই বস্তুকে এখানে এনেছি, কোনো মহাকর্ষীয় ক্ষেত্র ছিল না, কোনো মহাকর্ষ বল লাগবে না, তো আমাকে কোনো কার্য করতে হবে না। আমি জাস্ট এক জায়গা থেকে আমি কি করব, একে একটু গতি দিয়ে দেবো, সেই গতির দরুন চলতে থাকবে, কারণ নিউটনের গতিসূত্র অনুযায়ী যে বস্তু গতিতে থাকে সে সবসময় গতিতে থাকবে যতক্ষণ না কোনো বল প্রয়োগ করা হচ্ছে। তো
একটাই ভরের দরুন একটাই ভরের জন্য কোনোদিন মহাকর্ষীয় বিভব কিন্তু ডিফাইন করা হয় না। তাহলে অলরেডি একটা বস্তু থাকবে, সেই বস্তু মহাকর্ষীয় ক্ষেত্র বানাবে, সেই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অন্য কোনো একক ভরের বস্তু আসবে, সেই একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে এই দূরত্ব পর্যন্ত আনতে, আর দূরত্ব নির্দিষ্ট আর দূরত্বে আনতে যে কার্য করতে হবে, সেই কার্য বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য হবে, সেই কার্যকে আমরা কি বলবো? মহাকর্ষীয় বিভব বলবো। ঠিক আছে, তো মহাকর্ষীয় বিভবকে ভি দিয়ে লেখা হয়। তো আমাদের ভি যেটা আসে সেটা আসে জি এম, যার এম বাই আর আসে। এটাই আমাকে প্রুফ করতে হবে যে জি এম বাই আর কেমন করে আসছে অসীম দূরত্ব থেকে এখানে আনতে। ঠিক আছে, সো ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর, এইটাকে আমাকে কিন্তু প্রুফ করতে হবে। তো কিভাবে প্রুফ করবো? দেখো, আমরা এটা জানি যে বহিস্থ এজেন্ট দ্বারা কার্য, তো তোমরা এটা লিখে নেবে যে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে কোনো একক ভরের বস্তুকে আর দূরত্বে আনতে, কোনো নির্দিষ্ট দূরত্বে আনতে বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য হবে, সেই কার্য কি হবে? মহাকর্ষীয় বিভব নামে পরিচিত। ঠিক, তো আমি এখান থেকে এবার ডেরিভেশনে যাচ্ছি। আমাদের যে ভ্যালুটা আসবে সেইটা হবে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর আসবে। ঠিক, তো এবার দেখো আমি কি করছি, এই যে বস্তু কোনো একটা সময়ে এক্স দূরত্বে আছে, লেটস কোনো একটা সময় এই এম ভরের বস্তু এক্স দূরত্বে আছে, এখান থেকে এই যে কেন্দ্র থেকে তার অবস্থান হচ্ছে এক্স দূরত্বে। এবার আমি এখানে দেখব যে কি কি বল প্রয়োগ হচ্ছে। সো আমার যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে মহাকর্ষীয় বল যেটা হচ্ছে এফজি, আর একটা বহিস্থ এজেন্ট দ্বারা কার্য, এক্সটার্নাল লিখছি, বহিস্থ এজেন্ট দ্বারা কার্য এফ। সো দুটো বল এখানে কিন্তু প্রয়োগ হচ্ছে, এক হচ্ছে এফজি, দুই হচ্ছে আমি যে একে যে ধরে রেখেছি তার দ্বারা কার্য। এবার তুমি বলবে যে স্যার আমি তো এখান থেকে ছেড়ে দিলেই পারতাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা শুধু এর বিভব বের করতে চাইছি, আমরা এর গতিশক্তি বের করতে চাইছি না, প্রথম কথা। তো যখন এ এখান থেকে আসবে, তুমি দেখো একে যদি আমি ছেড়ে দিই, এ কি করবে? মহাকর্ষীয় বলের কারণে এই কি করবে? এখান থেকে এখানে কিন্তু আসতে শুরু করবে, এবং প্রত্যেকটা জায়গায় বল লাগলে ত্বরণ আসবে, ত্বরণ এলে গতিবেগের পরিবর্তন হবে। তো বহিস্থ এজেন্ট কি করবে? বহিস্থ এজেন্ট ওকে কোনো গতিবেগ বাড়ার থেকে বাধা দেবে। মানে আমি এই যে বস্তুটা আছে, এই বস্তুকে আস্তে করে ধরে রাখবো যাতে এই বস্তুর কোনো গতিবেগ না বাড়ে, গতিবেগ ধ্রুবক থাকে, বেগ ধ্রুবক থাকে। তো এইদিকে এফজি লাগছে, আর এফ এক্সটার্নাল আমি যে বল প্রয়োগ করেছি সেই বলটা কি হবে? ওই একে ত্বরণের থেকে বাঁচাবে। তো এই দুটো কিন্তু সমান হবে, এক্সটার্নাল আর এফজি। তো খেয়াল রাখবে, ইংলিশ বইগুলোতে পড়লে তুমি দেখবে যে গ্র্যাজুয়ালি নিয়ে যাওয়া হচ্ছে কোনো বস্তুকে, ইনফিনিটি থেকে এখানে গ্র্যাজুয়ালি নিয়ে যাওয়া মানে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আমার কি হবে? বেগ কি হবে? ধ্রুবক থাকবে। সো বেগ ধ্রুবক থাকবে, খুব আস্তে আস্তে করে, কম ভ্যালু এবং আস্তে আস্তে যেন বেগ না পরিবর্তন হয়। কারণ আমরা শক্তি চাইছি একক, এতে আমরা শক্তি চাইছি একক ভরের জন্য, শক্তিটা চাইছি, আমরা গতি শক্তি চাইছি না। ঠিক আছে, অবস্থানের দরুন আমরা শক্তি চাইছি, মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য আমরা শক্তি চাইছি। ঠিক আছে, তো এখান থেকে এই যে এক্স দূরত্বে আছে এটা, এবার আমি এখানে কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো বস্তুর ওপর যে বল লাগছে তাদের সকল বলের দ্বারা কৃত কার্য কি হয়ে যায়? গতিশক্তির পরিবর্তন হয়। কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা জানি যে যত একটা বস্তুর উপর যতগুলো বল প্রয়োগ হচ্ছে সেটাই কি হবে? গতিশক্তির পরিবর্তন। তুমি বলবে স্যার বেগ তো ধ্রুবক আছে, তাহলে গতিশক্তির পরিবর্তন তো তাহলে কিছুই হবে না, জিরো হবে। তাহলে এটা গতিশক্তির পরিবর্তন কি হবে? জিরো হবে। সো আমি এটা লিখতে পারি কার্য মহাকর্ষ বল দ্বারা প্লাস কার্য এফ এক্সটার্নাল বহিস্থ যে বল লাগছে তাদের জন্য কিন্তু জিরো হবে, কারণ হাফ এইটা যেটা আছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, যেখানে গতিবেগ পরিবর্তন হচ্ছে না, ভি আর ইউ একই আছে, তো যার জন্য এটা জিরো হয়ে যাবে। ঠিক, সো এফ কার্য এফ জি প্লাস কার্য বহিস্থ এজেন্ট দ্বারা শূন্য হয়ে যাবে। তাহলে আমার চাই কার্য এফ এক্সটার্নাল বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য করবে সেটা মাইনাস
মহাকর্ষ বলের দ্বারা যে কার্য হবে তার মাইনাসে হবে। এবার বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য সেটাই তো আমার স্থিতিশক্তির পরিবর্তন, সেটাই স্থিতিশক্তি হিসেবে জমা হবে। মানে আমি যদি একে কার্য করি, আমি বহিস্থ এজেন্ট, আমি কি করছি মহাকর্ষের বিভবে মহাকর্ষ বলের মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি। তো আমি যে কার্যটা করছি সেই কার্যটাই এর মধ্যে কিন্তু স্থিতিশক্তি হিসেবে জমা হবে। আর সেটা যদি একক ভরের জন্য যদি হয়ে যায় তাহলে মহাকর্ষীয় বিভব বলবো। সব মহাকর্ষীয় বিভব বলবো। তোমরা কার্যশক্তি স্থিতিশক্তি পড়েছো, এমজিএইচ। ঠিক, তো সেই এমজিএইচ কিভাবে আসে সেটাও আমি তোমাদের বলবো। সো ডেল্টা ইউ, সো ডেল্টা ইউ আমার কি হয়ে যাবে, ইউ ফাইনাল ইউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টু মাইনাস ইউ ওয়ান মানে কি, ইউ টু মানে অন্তিম যেখানে ইউ হচ্ছে, তার মানে এটা প্রাথমিক ইউ ওয়ান আর এটা হবে অন্তিম ইউ টু। এবার আমাদের বইতে আমরা কি ধরি যে অসীম দূরত্বে যে স্থিতিশক্তি হবে, আচ্ছা ভি ওয়ান লিখবো, এটা কার্য হয়েছে, এটা ইউ ওয়ান, আচ্ছা আমি বিভব লিখছি তাই তো। সো ইউ ওয়ান বাই ইউ টু একক ভরের জন্য হলে, ঠিক আছে, একক ভরের জন্য হলে তাহলে এটা ভি হয়ে যাবে, ইউ হবে না ভি হবে, ঠিক আছে। যদি ভি টু মাইনাস ভি ওয়ান, সো এইটা আমি ভি টু ভি ওয়ান আর ভি টু লিখছি, এটা ভি টু, ঠিক। সো ভি টু আর ভি ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা অসীম দূরত্বে বিভব বা স্থিতিশক্তি কি করি, আমরা জিরো ধরি। অসীম দূরত্বে কোনো বস্তুর স্থিতিশক্তি জিরো ধরা হয়, ঠিক আছে। সো এটাকে জিরো ধরা হয় যে কোনো জায়গায়, যে কোনো আর এ ভি টু যেটা হবে সেটা এটা। সো কোনো জায়গায় ভি টুকে আমি ভি ধরলাম, তাহলে এখানে হয়ে যাবে ভি মাইনাস জিরো, ভি মাইনাস জিরো সেটাই হচ্ছে মাইনাস কার্য এফ জির দ্বারা, ঠিক আছে। তো এফ এক্সটার্নাল যেটা আমি কার্য করেছি একক ভর হলে ডেল্টা ভি হয়ে যায়। যদি এম ভরের হতো ডেল্টা ইউ লিখতাম, একই সাথে দুটো জিনিস বলছি, ঠিক আছে। এই যে কার্যটা হচ্ছে সেটা একক ভরের দরুন হচ্ছে, একক ভরকে আনার জন্য হচ্ছে, ঠিক। তো একক ভরে আনার জন্য হলে ডেল্টা ভিউ হচ্ছে, ভি হচ্ছে। যদি এম ভরের জন্য হতো তাহলে ডেল্টা ইউ লিখতাম, তখন এখানে ইউ ওয়ান আমি জিরো লিখবো, কারণ অসীম দূরত্বে স্থিতিশক্তি জিরো ধরা হয়, আমরা রেফারেন্স ধরি, অসীম দূরত্বে জিরো ধরে বাকি কি করি এই দূরত্বে আমরা কি করব লিখতে শুরু করব, ঠিক আছে। তো এটা এর সাপেক্ষে এর স্থিতিশক্তি কিন্তু লেখা হচ্ছে বা বিভব লেখা হচ্ছে, ঠিক আছে। সো ভি টু মাইনাস ভি ওয়ান, ভি মাইনাস জিরো, ভি টুকে আমি কোনো ভি ধরছি, আর ভি ওয়ান হচ্ছে অসীম দূরত্বে যেটা হচ্ছে আমার জিরো হয়ে যাবে। যদি এম ভরের হতো তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান লিখতাম আর এখানে ইউ মাইনাস জিরো লিখতাম, ঠিক। সো এখানে আমাকে এবার কার্য কার জন্য, মহাকর্ষ বলের জন্য কার্য। সো মহাকর্ষ বলের জন্য কার্য বের করে নিই, দিয়ে আমি এখানে বসাবো। তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন মহাকর্ষ বল, মহাকর্ষ বল কি হয়ে যাবে জি ইন্টু এম ইন্টু একক ভর যদি হয় 1 কেজি, 1 গুণ হয়ে যাবে 1 বাই যে কোনো এক্স স্কোয়ার, আর এখানে হবে ডিএক্স, এক্স স্কোয়ার এখানে হবে ডিএক্স, ঠিক আছে, ডট ডিএক্স, ডট ডিএক্স, ঠিক আছে, কারণ এফ ডট ডিএক্স কার্য, ঠিক। আর মাইনাস আগে থেকে আছে। এবার কথা হচ্ছে আমি কোথা থেকে কোথায় আনছি, ইনফিনিটি থেকে কোনো আর দূরত্বে কিন্তু আনছি। এবার এই ডট সরাতে হবে। তো তুমি দেখবে আমাদের এই যে মহাকর্ষ বল যে লাগছে, মহাকর্ষ বল হচ্ছে এই দিকে আর আমাদের এক্স হচ্ছে এই দিকে, এক্স হচ্ছে এই দিকে আর মহাকর্ষ বল হচ্ছে এই দিকে। সো দুটো বিপরীতমুখী হচ্ছে, দুটো বিপরীতমুখী যদি হয় এই যে এক্স, ঠিক। সো এটা এর দিক ডিএক্স এর দিক আর এফ এর যে দিক উল্টো দিকে। সো আমাদের এইখানে হয়ে যাবে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স কস 180, মানে cos 180 যদি হয়ে যায় মাইনাস 1 চলে আসবে, ঠিক আছে। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক। কেন cos 180 হলো, কারণ এক্স যে অবস্থানটা আছে সেই অবস্থানের দিক হচ্ছে এদিকে, অবস্থান ভেক্টরের দিক,
আর এই দিকে হচ্ছে এফ, দুটো উল্টো দিকে আছে, ঠিক এফ আর ডিএক্স উল্টো দিকে হচ্ছে, যার জন্য আমাদের মাইনাস হবে। তো এখান থেকে ভি যেটা আসবে ইনফিনিটি থেকে আর, ইনফিনিটি থেকে আর, তাহলে জি এম বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন -1/x হয়ে যায়। সো একে কোথা থেকে, আর থেকে, ইনফিনিটি থেকে আর। সো ইনফিনিটি থেকে আর যদি লেখা হয় তাহলে -gm/r হয়ে যাবে, -gm/r। ঠিক আছে। তো তুমি দেখবি স্যার বিভবে মাইনাসের চিহ্ন এসছে, তার মানে আমি এখান থেকে এখানে যখন আসবো বহিস্থ এজেন্ট দ্বারা কার্য কি মাইনাস হবে? অবশ্যই বহিস্থ এজেন্ট দ্বারা কার্য মাইনাস হবে, কারণ বহিস্থ এজেন্ট এই দিকে বল প্রয়োগ করছে আর তার সরণ কিন্তু এই দিকে হচ্ছে, সেই জন্য বহিস্থ এজেন্ট দ্বারা কার্য কিন্তু নেগেটিভ হতে হবে। আর যেটা আমার কি আছে, যেটা আমার মহাকর্ষ বলের দ্বারা কার্য এই দিকে যাচ্ছে আর এই দিকেই কি হচ্ছে, সরণ হচ্ছে, তো কার্য ধনাত্মক হবে তখন। তো তুমি দেখো এইখানে যদি আমি 0 নিই তাহলে এই দিকে যখন আসবে তখন বিভব কিন্তু কমছে, তখন কিন্তু নেগেটিভে আসছে। তো তুমি ভেবে দেখো স্যার, তাহলে আমরা যদি মহাকর্ষ ক্ষেত্রের দিকে যাই, মহাকর্ষীয় ক্ষেত্র কোন দিকে, এই দিকে আকর্ষণ বল এর দিকে যাই, তাহলে বিভব কমে, তার বিরুদ্ধে গেলে বিভব বাড়ে। তো এই পেনকে যখন আমি উপর দিকে তুলবো না, তখন হচ্ছে এর স্থিতিশক্তি, এটা যদি 1 কেজির হতো তাহলে বিভব হবে, যদি m কেজি হয় তাহলে স্থিতিশক্তি হবে। ঠিক আছে, তো স্থিতিশক্তি কি হচ্ছে, বাড়ছে। তুমি ভেবে নাও বিভবই একটা স্থিতিশক্তি যেটা 1 কেজি ভরের জন্য। ঠিক আছে, তো আমি যখন উপর দিকে তুলবো তখন কি হচ্ছে, মহাকর্ষের বিরুদ্ধে কার্য করছে, মহাকর্ষের বিরুদ্ধে কার্য করছে, তখন কিন্তু স্থিতিশক্তি বাড়বে। বাট যখন একে যখন আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে যাচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, স্থিতিশক্তি কমবে। তো এখানে 0 ছিল, এখানে কি হচ্ছে মাইনাস, মানে 0 থেকে কিন্তু এই দিকে কমছে, তাহলে এই উল্টো দিকে যদি নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু বাড়তো। তো যে কোনো m ভরের জন্য আর দূরত্বে 1 কেজি যদি বস্তু থাকে তাহলে তার দ্বারা কার্য বা বিভব যেটা হবে সেটা আমার এটা হবে। কোনো একক m এর জন্য, একটাই ভরের জন্য কিন্তু বিভব হয় না, সংস্থার জন্য বিভব হয়। তো সেই সংস্থায় কে থাকবে, m থাকবে আর একটা একক ভর থাকবে। সো m এর দরুন কোনো একক ভর যদি আর দূরত্বে থাকে তাহলে যে বিভবটা হবে সেটা হচ্ছে gm/r হয়ে যাবে। মাইনাস এই জন্য লাগছে, এখানে 0, তো কমবে এর দিকে, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে বিভব কমে। তোমরা চাইলে লিখে নেবে, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে বিভব কমবে, মহাকর্ষীয় ক্ষেত্রের বিপরীত দিকে বিভব বাড়ে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, মহাকর্ষীয় ক্ষেত্রের বিপরীত দিকে বিভব বাড়বে, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে বিভব কমবে। ঠিক আছে, চল এরপরে এটাতেই আমরা স্থিতিশক্তি লিখতে পারবো। কোনো একটা আর দূরত্বে m ভরকে যদি এনে রেখে দিই তাহলে স্থিতিশক্তি কি হবে, এটাতেই আমি চেঞ্জ করছি। দেখো, তো প্রথমে মহাকর্ষীয় বিভব এটা করবে, তারপরে হচ্ছে স্থিতিশক্তি কিভাবে আসবে। কোনো বস্তুকে, কোনো m ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য হবে সেইটা কি হবে, স্থিতিশক্তি হবে, কারণ আমি m ভর নিয়েছি। ঠিক আছে, তুমি বলবে স্যার আপনি তো ডাইরেক্ট এটা করতে পারেন যে একক ভরকে যদি অসীম দূরত্ব থেকে এখানে আনা হয় তাহলে -gm/r লাগছে, তাহলে তো স্যার m ভরের যদি বস্তু হয় m × v হয়ে যাবে। তার মানে আমার ডাইরেক্ট এটাও করা যাবে, m × v। কোনো একটা ছোট m ভরের বস্তুকে এখানে আনলাম, সেটা 1 কেজি নয়, তাহলে 1 কেজির জন্য v কার্য হয়, তো m কেজির জন্য m, তাহলে u যে কোনো r দূরত্বে -G/r এটা আসা উচিত। যে কোনো আর দূরত্বে স্থিতিশক্তি যেটা হবে সেটা এটা, আর বিভব যেটা হবে সেটা এটা। তার মানে বিভবের সাথে আমি যদি m গুণ করে দিই স্থিতিশক্তি পেয়ে যাবো। তোমাকে যদি ডাইরেক্ট প্রথম থেকে ডিরাইভ করতে হয় তাহলে তুমি কি করবে, এই লেখাগুলো সেম থাকবে, প্রথম থেকে যদি ডিরাইভ করতে হয় v1 হবে না, এখন u1 0 আর এখানে u2 থাকবে। ঠিক আছে, u2 থাকবে। সো এখানে ডেল্টা v লিখবো না, ডেল্টা u লিখবো, কারণ একক ভরের জন্য। তুমি চাইলে আগেরটাতে এখানে ব্র্যাকেটে লিখে নেবে m1 কেজি, আগেরটাতে যখন বিভব লিখেছিলাম, হ্যাঁ m1 কেজি, এখন হচ্ছে m কেজির ভর আছে, তো এখানে আমরা u2 লিখবো আর এটা u1 হবে, আর u1 অসীমে আছে, অসীমে আমরা কি করি 0 ধরে নিই। ঠিক আছে, তো এইটা হবে u-0, আর চেঞ্জ কোথায় হচ্ছে দেখো, সো 1 কেজির জায়গায় m চলে আসবে,
আর এখানে একটা এম চলে আসবে, 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 আর কোনো কিন্তু পরিবর্তন হবে না, পুরো এক্স্যাক্ট এটা। আর এইগুলো ইউ হয়ে যাবে, ইউ 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 ইউ। ঠিক আছে, তার মানে এম ভর আছে, আর একটা এম ভরের বস্তুকে এখানে এনে রেখেছি, এই দুটো সংস্থার যে শক্তিটা হবে সেটা জি এম এম বাই আর হয়ে যাবে, সেটাকে আমরা স্থিতি শক্তি বলি। তো স্থিতি শক্তি, এটা বিভব নয়, এবার এটা হবে মহাকর্ষীয় স্থিতি শক্তি, বিভব নয়, স্থিতি শক্তি। বোঝা গেল? তো পুরো ডেরিভেশনটা এখন কিন্তু এরকম হবে। তো আবারও বেগ ধ্রুবক থাকবে, শুধু যা কিছু 1 কেজির জন্য করেছি সেটা আমরা এম কেজির জন্য করে নেব। ঠিক আছে, তো এটা বিভব হবে, এর রিলেটেড কোশ্চেন আমরা করব, তো তুমি আরো ক্ল্যারিফাই, আরো তুমি বুঝতে পারবে ভালো করে। এই সংস্থাটি আছে এম আর এম। ঠিক আছে, সো এম আর এম আছে, এদের আমরা বিভব বের করা শিখবো, আর ইউ শিখলাম, এবং সেই ভ্যালুগুলো কি এসছে দেখো। সো ইউ যেটা এসছে স্থিতি শক্তি, একে অসীম থেকে, এম ভরের বস্তুকে অসীম থেকে আর দূরত্বে আনতে মাইনাস জি এম এম বাই আর। ঠিক, তো সেটাকেই ইউ ইকুয়ালস টু আমি জানি ভি ইন্টু এম, তাহলে ভি কি করে আসবে, এম দিয়ে ভাগ করে দিলে ভি চলে আসবে, মানে এটাই আসবে। ভি যদি আমি বের করতে চাই তাহলে ইউ বাই এম করে দিলে, কোন এম, ছোট এম যেটাকে আনা হচ্ছে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে মাইনাস জি এম বাই আর। ঠিক আছে, সো একক ভরের বস্তুকে এখানে আনতে যে কার্য করতে হবে সেটা এটা, আর এম ভরের বস্তুকে আনতে যে কার্য করতে হবে সেটা এটা। এটা ছিল এই দুটো সংস্থার জন্য। তুমি বলবে স্যার অন্য কিছু হলে কি করব, যেমন ধরে নাও একটা এভাবে ত্রিভুজ আছে, ঠিক, এখানে M1 ভরের বস্তু আছে, এখানে M2 ভরের বস্তু আছে, এখানে M3 ভরের বস্তু আছে, আর এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তো প্রত্যেকটা এ দূরত্বে আছে। আমাকে এই সংস্থার স্থিতিশক্তি চাইছে, সংস্থার স্থিতিশক্তি, সংস্থার মোট স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি কি হবে। তো দেখা যাক, মোট স্থিতিশক্তি মানে এটা বলা হচ্ছে এই যে M1 M2 M3 আছে, এদেরকে পরপর করে আনতে, এদেরকে পরপর করে এনে আমরা কিন্তু এই সংস্থাটা বানিয়েছি। প্রথমে ধরো M1 এনেছি, তারপরে M2 এনেছি, তারপরে M3 এনেছি, বা প্রথমে M3 এনেছি, তারপরে M1 এনেছি, তারপরে M2 এনেছি, যাকে যেমন খুশি প্রথমে তোমার ইচ্ছে মতো তুমি এক একটা করে আনো। প্রথমে M3 কে আনতে পারো, M1 কে আনতে পারো, M2 কে আনতে পারো, বাট পরপর করে বাকিগুলোকে এনে বসাতে হবে। এবার ওরিয়েন্টেশনের উপরেও নির্ভর করে, আনতে তো হবে, এবার সাজাতেও হবে। আমি M1 কে এখানে এনেছি, M2 কে এখানে এনেছি, M3 কে এখানে এনেছি, তাহলে দূরত্বটাও নির্ভর করছে, কেমন ভাবে রেখেছি সেটাও নির্ভর করবে, স্থিতিশক্তি তার উপরেও নির্ভর করে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই যে স্থিতিশক্তি আর বিভব যেটা হবে সেটা স্কেলার হবে, স্থিতিশক্তি আর বিভব কি হবে, স্কেলার কোয়ান্টিটি হবে, এর কোনো দিক থাকে না, এটা একটা কার্য সবসময় স্কেলার হয়। তো সংস্থার মোট শক্তি আমি প্রথমে M1 কে আনছি, ধরে নাও আমি অসীম দূরত্ব থেকে M1 কে আনছি, অসীম দূরত্ব থেকে M1 আসছে। তো M1 যখন আসবে, মহাবিশ্বে কেউ ওকে বল প্রয়োগের জন্য নেই, অন্য কোনো বস্তুই নেই যে একে বল প্রয়োগ করবে, মহাকর্ষ বল, সেই বল প্রয়োগের জন্য কেউ নেই। তাহলে একে আমি এখান থেকে জাস্ট একটা গতিবেগ দিয়ে দিলাম, কেউ একে টানছে না, আমি জাস্ট একটা গতিবেগ দিয়ে দিলাম, এভাবে করে মেরে দিলাম, এই কি করবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে M1 এসে বসে থাকবে, তাহলে U1 M1 আসার জন্য যে কার্যটা হয়েছে সেটা 0 হবে। ঠিক আছে, তো M1 এসে বসে গেছে, এবার আমি M2 না হলে M3 কে আনছি, সো M3 কে ধরো আনছি, সো U1 আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 কে আনতে প্রথমে 1 কে এনেছি, তারপরে হচ্ছে M2 কে আনছি, সো M2 কে অসীম দূরত্ব থেকে এখানে এনেছি a দূরত্বে, সো M2 কে a দূরত্বে এনেছি। সো দেখো, এই তো ফর্মুলা আমি জানি যে M আর M থাকলে তাদের যে শক্তিটা হয় মাইনাস GMM বাই আর। তো এখানে যে শক্তিটা হবে U2 কে আনতে 1 আগে থেকে বসে আছে, স্মৃতিশক্তি 2 এর 1 এর জন্য, স্মৃতিশক্তি 2 এর 1 এর জন্য লিখে নিতে পারো,
স্থিতিশক্তি 2 এর M2 এর স্থিতিশক্তি 1 এর জন্য যেটা হবে, ঠিক? তো সেটা হয়ে যাবে মাইনাস জি M2 M1 বাই এ। সো এটা হয়ে যাবে U21। এবার সো এখানে আমার U21 যেটা হবে মাইনাস জি M2 M1 বাই আর। এবার আমি M3 কে আনছি। সো যখন M3 কে আমি আনবো অসীম দূরত্ব থেকে, তুমি বলবে স্যার এখানে তো এখন দুজন বসে আছে। কে কে দুজন? M1 আর M2 দুজনে বসে আছে। তাহলে এখন যেটা আসবে সেটা M1 M3 যে আসছে M1 ও কি করবে? কার্য করবে। M1 এর জন্য কি হবে? বল প্রয়োগ হবে। M2 এর জন্যও বল প্রয়োগ হবে। তার মানে M3 যখন আসবে দুজনে মিলে কার্য করবে। একটা হচ্ছে M1 আর M3 এর কম্বিনেশন সমবায়ের জন্য একটা কার্য হবে, M3 আর M2 এর সমবায়ের জন্য আরেকটা কার্য হবে। তাহলে আমি লিখতে পারি মাইনাস জি M1 M3 বাই এ। এটা কার জন্য কার্য? তার মানে আমি U3 যেটা লিখবো সেটা কার জন্য হবে? 3 1 জন্য, 3 2 জন্য, মানে মাস ভর 3 আর 1 সমবায়ের জন্য, ভর 3 আর 2 সমবায়ের জন্য দুটো আসবে। সো এটা আমার হয়ে যাবে মাইনাস জি M3 M1 বাই এ, আর এটা হয়ে যাবে জি M3 M2 বাই এ। ঠিক আছে? তো এই তিনটে যে শক্তি আছে, এই তিনটে পরিমাপের শক্তিকে আমাকে যোগ করতে হবে, তাহলে পুরো সংস্থার আমি শক্তি পেয়ে যাব। তো পুরো সংস্থার যে শক্তিটা হবে সেটা হবে মাইনাস জি M1 M2 বাই আর মাইনাস জি M3 M1 বাই আর মাইনাস জি M3 M2 বাই আর। মানে এ হবে, অ্যাকচুয়ালি আর নয়, এ হবে, সরি এ। তো সবগুলো এ হবে। সো দিস ইজ দি ইউ টোটাল। পুরো সংস্থার যে স্থিতিশক্তি হবে সেটা এটা হবে। ঠিক আছে? কেউ বলবে স্যার আমি আগে M3 এনে তারপরে M2 তারপরে M1 এনে দেখো, তুমি দেখবে একই অ্যান্সার আসবে। আগে M3 আনো, তারপরে M1 আনো, তারপরে M2 আনো, যেমন করবে একই অ্যান্সার কিন্তু আসবে। ঠিক আছে? চলো আরেকটা লিখে দিই, আরেকটা ঝটপট করে নিই। কোন সংস্থা আছে, যেই সংস্থা হচ্ছে বর্গক্ষেত্রের 4টে কোণে ভর আছে, M আছে, M আছে, M আছে আর M আছে। ঠিক? M1 M2 M3 M4। ঠিক আছে? তো তুমি করো। প্রথমে আমি M1 কে এনেছি, M1 কে যখন আনবো আমার শক্তি 0 হবে, সো U1 0 হবে। তারপরে আমি M2 কে আনছি, M1 আছি, প্রথমে M1 কে এনেছি, তারপরে M2 কে আনবো। তো যখন M2 কে আনবো M1 অলরেডি বসে আছে, M2 কে আমি অসীম থেকে আনছি, M1 বসে আছে। তো ইউ কার M2 এর 1 যদি বসে থাকে, U21 স্থিতিশক্তি 2 1 এর জন্য, সো মাইনাস জি M2 M1 বাই সাইড যদি এ নেওয়া হয় বাই এ। ঠিক আছে? চলো তারপরে আমি M3 কে আনছি, M1 M2 দুজনেই বসে আছে, M3 কে আনছি, তাহলে U3 1 এর জন্য আসবে, 1 অলরেডি আছে, প্লাস U3 2 এর জন্য আসবে। ঠিক? এ যখন আসবে এর আর এর একটা কার্য হবে স্থিতিশক্তি, এর আর এর মিলে একটা স্থিতিশক্তি হবে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা a√2 হয়ে যাবে। তো তাহলে U31 যেটা হবে 31 মাইনাস জি M1 M3 বাই a√2 হবে। তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু a নয়, a√2, খেয়াল রাখবে, a√2 হবে। আর U32 জি M2 M3 বাই M2 M3 এর মধ্যে দূরত্ব যেটা সেটা হচ্ছে a। ঠিক? এটা পেলাম। এবার তুমি বলবে স্যার M4 কে যখন আনবো তখন তিনটে কার্য হবে, কারণ অলরেডি M1 M2 আর M3 তিনজনে বসে আছে, তারপরে আমি M4 কে আনছি, তাহলে নিশ্চয়ই U4 1 এর জন্য, U4 2 এর জন্য, U4 3 এর জন্য তিনটে আসবে। 4 আসছে, 4 1 সমবায়ের জন্য, এক M1 এর জন্য যে কার্য, M2 এর জন্য যে কার্য হবে, M3 এর জন্য যে কার্য হবে, কারণ তিনজনেই M4 কে বল প্রয়োগ করবে। তাহলে দেখো মাইনাস জি 4 1 4 আর 1
জি এম ওয়ান এম ফোর বাই এ মাইনাস 4 টুতে এ রুট টু আসবে, এ রুট টু, সো জি এম টু এম ফোর এ রুট টু, ঠিক। তারপরে 4 3 জি এম থ্রি এম ফোর বাই 3 আর 4 এর মধ্যে এর গ্যাপ। সো এই সবগুলোকে আমি যদি যোগ করে ফেলি তাহলে আমি কিন্তু অ্যান্সার পাবো। এই সবগুলোকে যোগ করে ফেললে আমার টোটাল যে আসবে, সো ইউ টোটাল যেটা হবে u1 u2 1 u3 1 u3 2 u4 1, এই সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা, ঠিক আছে। চলো এর একটা শর্ট ট্রিক বলছি, যেটা তোমাদের কেউ যদি কম্পিটিটিভ এক্সাম দাও সেখানে কাজে লেগেছে। শর্ট ট্রিক কি? শর্ট ট্রিকের জন্য আমাকে ধরে নাও তোমাদের এরকম কোশ্চেন দিলে, তুমি দেখো কতগুলো টার্ম এসছে, 1 2 3 4 5 6 6খানা টার্ম এসে এই 4টে ভরের জন্য। কিন্তু তোমাকে যখন কোশ্চেন দেবে সেই কোশ্চেনে প্রত্যেকটা এম থাকবে, প্রত্যেকটা এম থাকবে। এবার সংস্থার স্থিতিশক্তি, তো প্রত্যেকটা যদি এম থাকে তাহলে দেখো সংস্থার স্থিতিশক্তি হবে u1 তো 0 যেমন আছে থাকবে, এইটা যেটা হবে জি এম স্কোয়ার মাইনাস জি এম স্কোয়ার বাই এ, ঠিক। তারপরে এটা আসবে এম স্কোয়ার উপরে এম স্কোয়ার এ রুট টু, মানে জি এম স্কোয়ার এ রুট টু মাইনাস জি এম স্কোয়ার বাই এ, ঠিক। এখানে আসবে জি এম স্কোয়ার বাই এ, জি এম স্কোয়ার বাই এ দুটো আসবে, আর জি এম স্কোয়ার এটা আসবে, তার মানে জি এম স্কোয়ার বাই এ আসবে, তারপরে জি এম স্কোয়ার বাই এ রুট টু আসবে, আর একটা জি এম স্কোয়ার বাই এ আসবে। মানে টোটাল আমি দেখতে পাচ্ছি এ গুলো কতগুলো আছে, দেখো এ গুলো আশা করছি দেখা যাচ্ছে, তাই তো। এগুলো কত আসবে দেখো, 1 2 3 4, 4টে এ আছে, মানে মাইনাস 4gm স্কোয়ার বাই এ রুট টু দুটো আছে, এ রুট টু দুটো, তার মানে -2 ইন্টু gm স্কোয়ার বাই এ রুট টু। তো gm স্কোয়ার বাই এর এ কে আমি কমন বের করে নিলে পাবো আমি 4 প্লাস 2 রুট টু, রুট টু কেটে 4 রুট টু হয়ে যাবে, 4 আর রুট টু আসবে, ঠিক আছে। এটা অ্যান্সার আসবে। এবার এর শর্ট ট্রিক বলছি, এর শর্ট ট্রিক টোটাল ইউ, এটা ইউ টোটাল যদি সমস্ত সিমেট্রিক থাকে, সুষম থাকে, তার জন্য শর্ট ট্রিক ব্যবহার হবে। সুষম যদি থাকে শর্ট ট্রিক ব্যবহার হবে। কেমন দেখো, 4টেই এম আছে, 4টেই এম আছে, আমি যেটাকে খুশি আনবো, যে কোনো একটাকে আনবো, বাকি 3টে থাকবে। শর্ট ট্রিক বলা হচ্ছে যে কোনো একটাকে আনবো, বাকি 3টে অলরেডি বসে থাকবে, বাকি 3জন বসে থাকবে। শেষেরটার কি করবে, শেষেরটা র্যাগিং নেবে, ঠিক আছে। বাকি 3টে আছে, শেষেরটা আসছে, ঠিক আছে, এই শেষেরটা আসছে। তো 3জন বসে আছে, শেষেরটা আসতে যে কার্য হবে সেই কার্যটা আমি আগে বের করব, ঠিক। তো 3জন বসে আছে, শেষেরটা যে আসছে তার কার্য, তো তার কার্য হয়ে যাবে এ যখন আসবে এর ইন্টারাকশন, তো জি এস এম স্কোয়ার বাই এ মাইনাস জি এম স্কোয়ার বাই এ, এখানে এসে যখন বসে যাবে জি এম, এটাও এম এটাও এম, এটার সাথে এটার, তার মানে আরো একটা আসবে জি এম স্কোয়ার বাই এ, আর এটার সাথে এটার এ রুট টু, তার মানে আরো একটা আসবে মাইনাস জি এম স্কোয়ার এ রুট টু, ঠিক আছে, এইটা আসবে। এবার আমাদের যে টোটাল হবে ইউ টোটাল যেটা হবে সেটা হবে n/2 u1, যে কোনো একটা u1 লিখছি, মানে যে কোনো একটার স্থিতিশক্তি বাকি সবগুলো বসে থাকবে, যে কোনো একটার স্থিতিশক্তি বাকি সবগুলো যে যেখানে আছে থাকবে, আর একটাকে আনছি, সে এটাকে আনলেও যেমন হবে, এটাকে আনলেও তেমন হবে, এটাকে আনলেও তেমন হবে, সেই জন্য যে কোনো 3টে যেমন আছে থাকবে, বাকি একটাকে আনো, সেই জন্য সুষম বলছি আমি, ঠিক আছে। প্রত্যেকটা এম একই থাকবে। এবার দেখো এইখানে u1, এটাকে আমি u1 ধরছি, এটাকে বসিয়ে দাও, এই u1 এর ভ্যালু কত আসছে 2gm স্কোয়ার বাই এ মাইনাস gm স্কোয়ার বাই এ রুট টু, ঠিক আছে। এই u1 কে এখানে বসিয়ে দাও, তাহলে n কি হবে, n হচ্ছে কতগুলো ভর আছে, তো 4টে ভর আছে, ইউ টোটাল যেটা হবে 4/2, 4/2 4টে ভর আছে, আর u1 হয়ে যাবে মাইনাস জি এম স্কোয়ার বাই এ মাইনাস জি এম স্কোয়ার বাই এ রুট
এবার দেখো এটা 2 আছে, জি এম স্কোয়ার বাই এ কে বের করে নিচ্ছি মাইনাসের, এখান থেকে 2 আসবে, ভেতরে গুণ হবে, তো 4, আর এখান থেকে আসবে 2/√2। সো 2/√2, এটা √2 হয়ে যাবে। তো তুমি দেখো আগের অ্যান্সারটাই এসছে, এটা আর এটা সেম, ঠিক। সো কম্পিটিটিভ লেভেলে তুমি এটা করতে পারো, ঠিক আছে, সেটা সুষম হতে হবে, ঠিক, না হলে কিন্তু এইভাবে আলাদা করে লিখলে অনেক বেড়ে যাবে, M1 M2 M3 M4 এভাবে করে অনেকগুলো বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে স্থিতিশক্তি তুমি বের করতে পারো। এবার আমরা একটা বিভবের কোশ্চেন করে নিই, বিভব। সো একটা সংস্থা আছে যেটাতে 4টে ভর আছে, M1 M2 M3 M4, তো তার বাহুগুলো হচ্ছে এ। আমাকে বলবে যে কেন্দ্রে, এদের যে কেন্দ্র আছে, এই যে কেন্দ্র, এখান থেকে কর্ণ টানলাম, এখান থেকে কর্ণ টানলাম, এদের যে কেন্দ্র হবে সেই কেন্দ্রে ভি কত হবে, বিভব কত হবে। এই সমস্ত ভরের দরুন বিভব কত হবে, তার মানে অসীম দূরত্ব থেকে 1 কেজির ভরকে এখানে আনতে হবে, কার্য কত হবে, ঠিক আছে। সো এখানে ভি কিভাবে আসবে, তো আমাদেরকে মনে রাখতে হবে যে এম ভরের কোনো বস্তুর জন্য এখানে 1 কেজি আসলে সেই বিভবটা কি হয়ে যায়, জি এম বাই আর, ঠিক। তাহলে এই M1 ভরের জন্য এখানে কত বিভব হবে দেখতে হবে, M2 ভরের জন্য এখানে কত বিভব, M3 ভরের জন্য বিভব, M4 ভরের জন্য বিভব, প্রত্যেকটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ এগুলো স্কেলার আছে, ঠিক আছে। সো M1 এর জন্য এই দূরত্বে, একে আমি আর লিখছি, আর দূরত্বে যে বিভব হবে সেটা হবে জি M1 বাই আর মাইনাসের সাথে, M2 এর জন্য যে বিভব হবে জি M2 বাই আর মাইনাসের সাথে আর হয়ে যাবে, ঠিক। তুমি বুঝতে পেরেছো যে বর্গক্ষেত্র যদি হয় তাহলে এই দূরত্বগুলো সমান হবে, সো প্রত্যেকটাই কিন্তু আর হবে। তো তাহলে এখানে আমি প্রত্যেকটা যখন লিখবো, M1 এর জন্য V1, তার মানে আমি লিখবো V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। সো V1 M1 এর জন্য আর দূরত্বে মাইনাস জি M1 বাই R1 বা আর, M2 এর জন্য মাইনাস জি M2 বাই আর হবে, M3 এর জন্য যেটা হবে জি M3 বাই আর, M4 এর জন্য জি M4 বাই আর। যদি কমন বের করে নিই, মাইনাস জি বাই আর বেরিয়ে আসবে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 হয়ে যাবে, ঠিক আছে, এটাই ভি। আর কি হয়ে যাবে, এটা যদি এ হয় এই পুরোটা হবে A√2, তাহলে আর হচ্ছে A√2 হাফ, সো আর হবে A√2 বাই 2, মানে A/√2। সো এখানে বসিয়ে দিলে A/√2 মানে G√2 বাই A, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এটাই হয়ে যাবে পুরো বিভব, ঠিক। তো আমরা বিভব বের করে নিয়েছি, বিভব মানে 1 কেজি বস্তুকে আমরা অসীম থেকে 1 কেজি বস্তুকে অসীম দূরত্ব থেকে এই দূরত্বে আনতে যে কার্য সেটা বের করে নিয়েছি। কেউ বলে স্যার এম ভরের বস্তুকে যদি আনে, এখানে এম ভরের বস্তুকে আনতে কত কার্য করতে হবে। সো এম ভরের বস্তুকে যদি আনতে হয় তাহলে আমাকে যে কার্য করতে হবে সেটা M ইন্টু ভি হয়ে যাবে, ঠিক। এম ভরের বস্তুকে আনতে যে কার্য, ঠিক আছে। সো এখানে এম ভরের বস্তুকে আনলে এম গুণ করলে কার্য পেয়ে যাবো, ঠিক আছে। তো তোমাদেরকে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স জানতে হবে কি, ধরে নাও এই সংস্থা আছে, এই সংস্থায় M1 M2 M3 M4, প্রথম কোশ্চেন বলতে পারে এই পুরো সংস্থার স্থিতিশক্তি কত, তার মানে প্রত্যেকটা এক একটা করে আনতে হবে, এক একটা করে এনে প্রত্যেকটা স্থিতিশক্তি যোগ করতে হবে। 2 হচ্ছে খালি এটা জিজ্ঞেস করতে পারে যে এখানে কোনো বস্তু আনবো এই কেন্দ্রেতে, তাকে আনতে কত কার্য করতে হবে। তো তাকে আনতে যে কার্য করতে হবে, এখানে বিভব বের করব, দিয়ে এম দিয়ে গুণ করে ফেলবো। সেখানে কিন্তু পুরো সংস্থার স্থিতিশক্তি চায়নি, সেখানে বলছে শুধু এমটা আনতে কত কার্য করতে হবে। আর পুরো সংস্থার যদি চায় তাহলে আমরা M1 আনতে কত কার্য, M2 আনতে কত কার্য, M3 আনতে কত কার্য, M4 আনতে কত কার্য, সবগুলো যোগ করে কিন্তু আমরা তখন বসাবো,
সো দুটো কোশ্চেনের মধ্যে তফাৎ বুঝতে হবে, যে পুরো সংস্থার স্থিতিশক্তি চেয়েছে না কোনো M2 কে আনতে কত কার্য করতে হবে সেটা চেয়েছে। যদি M2 কে আনতে কার্য বলে তাহলে M1 M4 M3 বসে থাকবে, শুধু M2 কে আনতে যতটা কার্য করতে হবে। যদি পুরো সংস্থার চায় তাহলে প্রত্যেকটাকে আনতে যে কার্য সেই কার্যের সমষ্টিগুলো কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি M ভরের বস্তুকে আনতে শুধু কার্য চেয়েছি, তার মানে শুধু M ভরের বস্তু এসে এখানে বসবে, কত কার্য হবে, এরা অলরেডি বসে থাকবে। ঠিক আছে, আর আগের যে কোশ্চেনটা করিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে পুরো সংস্থার হচ্ছে স্থিতিশক্তি কত, তাহলে প্রত্যেকটা M1 M2 M3 M4 এনে কার্য বের করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। এই বিভব আর স্থিতিশক্তির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের কেপলারের সূত্র, তারপরে মুক্তিবেগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো পড়তে থাকো, লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ঠিক আছে, সো প্র্যাকটিস যদি করো তুমি সেখান থেকে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে, কারণ প্র্যাকটিস তোমাকে অভিজ্ঞতা দেবে, সেই অভিজ্ঞতায় তুমি কি করবে, এক্সামে তুমি ভালো করে লিখতে পারবে।